নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। শান্তির বাজার রেল স্টেশন সংলগ্ন ব্রিজের নিচে জলের মধ্যে উদ্ধার প্রধানের মৃতদেহ। মৃতের নাম নকুল বিশ্বাস। সোমবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা যায়নি। মঙ্গলবার সকালে রেল ব্রিজের নিচে জলে তার মৃতদেহ ভেসে ওঠে। শান্তির বাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি আত্মহত্যা না খুন, এ নিয়ে রহস্য দানা বেঁধেছে। সকালে উঠে আয়োজন করে তাইনের ভাইয়ে মোবাইল, সিগারেটের বাক্স আর টর্চ লাইট পাইছে, যেখানে স্পট মারা গেছে, যেখানে আইলের উপরে পাওয়া গেছে। আচ্ছা, তাইনে তো জলের মধ্যে আছে না? তাইনে জলের মধ্যে তাইনে পড়ে গেছে, তো তাইনে করতে তো তাটি দেখছে। তো হেয়ার পরে আমরা আয়োজনের সময় তাইনে আমরা ডাক দিয়েছি এই জিনিস যেখানে পাওয়া গেছে। হেয়ার পরে তাইনে জিপ জামাই সহ গেছে বাইরে। কতক্ষণে পাওয়া গেছে? সকাল কটা বাজে? 7টা। আগে একটা খবর পাই যে একটা ডেড বডি পাওয়া গেছে জর্দান রেলের ট্র্যাকের নিচে। তো এরপরে আমাদের পুলিশ পার্টি পাঠানোর পরে আমরা এটা আইডেন্টিফাই করি এবং এলাকার লোক আইডেন্টিফাই করেন যে এটা আমাদের প্রধান যে জর্দান জিপি নকুল বিশ্বাস, ওনার ডেড বডি। তো বয়স 65-67 হবে। তো বডির মধ্যে এমনি অন্য কোনো ভারের মার্ক আর কিছু নেই। তো বাকি আমরা এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, দেখা যায় পোস্টমর্টমের রিপোর্টে কি আসে, আর আমরা বাড়ির লোকদেরও জিজ্ঞাসাবাদ করবো। সাত সকালে রাজধানীর জনবহুল এলাকায় ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর মৃতদেহ। ঘটনা নাগিরজোলা সংলগ্ন মডার্ন ক্লাব এলাকায়। স্থানীয় লোকজন প্রথমে ড্রেনে পড়ে থাকা শিশুর দেহ দেখতে পায়, পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শিশুর পরিচয় বের করার চেষ্টায় রয়েছে পুলিশ। এই ঘটনাটি সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ বলেই ধারণা করা হচ্ছে। আমরা একটা ইনফরমেশন পাইছি যে একটা ছোট বাচ্চা নাকি মডার্ন ক্লাবের সঙ্গে ফেলে রাখা অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা আইছি, আমরা দেখতে পাইছি এরকম একটা বাচ্চার মতো বাচ্চাই। তো আমরা দেখছি এটা কে ফেলে গিয়েছে বা কিভাবে এখানে এসেছে, আমরা এগুলি দেখছি। প্রাথমিক তদন্তে কি মনে হয়? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা হয়তোবা গতকাল যে কোনো সময় এখানে ফেলে গেছে মনে হচ্ছে আর কি। বহু কষ্টে রাজ্যে ফিরে আসতে সক্ষম হলেও বাড়িতে যেতে পারলেন না 7 জন লোক। তারা কমলপুর জামথুম এডিসি ভিলেজের বাসিন্দা। তারা সোমবার ট্রেনে চেপে চেন্নাই থেকে আগরতলায় আসেন, পরে গাড়ি করে কমলপুর যায়, কিন্তু রাতে এলাকাবাসী তাদের গ্রামে প্রবেশ করতে দেয়নি। তাই 7 জন ভয়ে আশ্রয় নেয় পার্শ্ববর্তী জঙ্গলে। রাতভর সেখানে ছিল। মঙ্গলবার দুপুর নাগাদ বিষয়টি জানাজানি হয়। তাদের অভিযোগ, স্টেট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেও বিশেষ কোনো সাহায্য মেলেনি। তাই প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ রয়েছে। নেশা সামগ্রী মজুত করার খবর পেয়ে অভিযানে নেমেছিল যাত্রাপুর থানার পুলিশ, কিন্তু সোমবার রাতের এই অভিযানে নেশা সামগ্রী তো উদ্ধার হয়নি। উদ্ধার হয় নগদ 4,16,000 টাকা। বাঁশপুকুর এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে এই টাকা উদ্ধার হয়। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। আমি ইন্সপেক্টর যতীন্দ্র দাস, ওসি যাত্রাপুর পিএস। গতকাল রাত্রে অনুমান 10টার সময় আমাদের সিক্রেট সোর্স মারফত একটা খবর পাই, বাঁশপুকুর মধ্যপাড়াতে একটা বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট ঢুকছে। তখন আমি খবর পাওয়া মাত্রই আমি এবং আমাদের অফিসার সহ অন্যান্য স্টাফ নিয়ে মধ্যপাড়াতে যাই এবং গিয়ে সেখানে জনার্দন পাল নামে একটা বাড়িতে আমরা রেড করি, কিন্তু তার বাড়িতে কিছুই পাওয়া যায়নি। পরবর্তী সময় আমরা আশেপাশে যখন রেড করি তখন একটা বেগুন ক্ষেতের মধ্যে গামছা দিয়ে মোড়ানো একটা পুতলা পাওয়া যায়। তখন আমরা প্রথম ভাবছি যে এটা ট্যাবলেট হবে, কিন্তু পরে দেখলাম যে খুললে দেখলাম যে এটা ইন্ডিয়ান টাকা। তো ওইখানে কাউন্ট করে আমরা দেখলাম যে মোট 4,16,000 টাকা এখানে আছে। তো আমাদের ধারণা যে এটা ট্যাবলেট বিক্রি করে, এটা অবৈধভাবে বিক্রি করে টাকাটা সংগ্রহ করেছে। আমরা ঠিক টাইমে খবর পাওয়াতে টাকাটা আমরা সিজ করতে পেরেছি। পিপিই কিট যত্রতত্র ফেলে রাখার ঘটনায় আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয় বাধারঘাট এলাকায়। বহিরাজ্য থেকে আসা নাগরিকদের বাধারঘাট স্কুলে শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্যকর্মীরা যে পিপিই কিট ব্যবহার করেছিলেন সেগুলো স্কুলে যত্রতত্র ফেলে দিয়ে চলে যান। মঙ্গলবার বিদ্যালয়ে এসে সবাই দেখতে পান পিপিই কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
দুইটা ট্রেনের থেকে যে 5 জন করে যে একজন লোক যে এখানে যে টেস্ট করছে, টেস্ট করার পরে যারা যে ডাক্তার বা নার্স এরা যে হাতে যে গ্লাস লাগাইছে বা পায়ে গ্লাস লাগাইছে, এটি তো কোনো ঠিক না। এটি স্কুলের মাঠে, স্কুলের রুমে এটি ফেলাই দিয়ে গেছে। এটি কোনো ঠিক হয়েছে? ওরা কোনো কিছু পরিষ্কার করছে না, ইয়ে করছে না। প্রতি 5 জনে একজন করে সেটা টেস্ট করাইছে। হ্যাঁ, কিন্তু এখন সবকিছু মেডিকেল লাইনও বা কি, মানুষের সেফটি কই আছে, এটা তো আমরা নিজেরা বুঝতে পারতেছি। স্কুল মাঠের মধ্যে ছড়ানো ছিল না। এটা বাদারঘাট এইচএস। 2 মাসের মধ্যে 1 মাসের বকেয়া মজুরি প্রদান করা হয়। আগরতলা রেল স্টেশনে সাফাই কর্মীদের নিয়ে জটিলতার অবসান ঘটল। 1 মাসের মজুরি হাতে পেতেই সাফাই কর্মীরা পুনরায় কাজ শুরু করেন। তারা স্টেশন এবং ট্রেন সাফাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। প্রথমে আমরা স্যানিটাইজার করি, তারপরে আমরা ভালো করে ভিতরে বাইরে সুন্দর করে কাজ টাজ করার পরে তারপরে আমরা এই ট্রেনগুলোকে আমরা ছেড়ে দিই। তারপরে এই ট্রেনে যেমন আজকে আমাদের আগরতলা থেকে অনেক প্যাসেঞ্জার, অনেক গরিব মানুষ যাবে, ওরা যার যার বাড়িতে। সেই জন্য এর আগে আমরা ওই গাড়ির মধ্যে স্যানিটাইজার করে তারপরে পুরো গাড়ি একদম ক্লিন করে, যাতে করোনার কোনো কিছু খারাপ না হয়, সেই জন্য আমরা ভালো করে কাজ টাজ করে দিই। রাতে নির্জনতার সুযোগ নিয়ে আবারও চোরের দলের হানা দোকানে। মোহনপুরের ফটিকছড়া বাজারে এই ঘটনা। সঞ্জীব শীলের দোকানে হানা দিয়ে চোরেরা নগদ টাকা, কম্পিউটার এবং মোবাইল সামগ্রী চুরি করেছে। মঙ্গলবার সকালে দোকান মালিক বিষয়টি টের পান। পরে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করছে। ঘটনা দোকানে, তারপরে কম্পিউটার, মোবাইল, যা আসতো সবকিছু, ঘড়ি যা আসতো সব লেগে গেছে। আর ক্যাশ টাকা নিচ্ছে 5,000 টাকা। চোরেরা কিভাবে ঢুকছে? তালা রেখে। আপনি কখন আগে দেখছেন? আমি তো 6টার সময় খবর পাইছি। এই বাজারে এরকম চুরি আর আগে হয়েছে নি? হয়েছে, আরো বহুত হয়েছে। আর হয়েছে না? রাত্রে পুলিশের টহলদারি থাকেনি? না না। আপনার নাম? সঞ্জীব শীল। সর্বমোট কত টাকার জিনিস নিছে মনে করেন? 1.5 লাখ টাকা। বিহারের গয়ার উদ্দেশ্যে বিলোনিয়া থেকে রওনা আর একটি শ্রমিক স্পেশাল ট্রেন। মঙ্গলবার বেলা 12টায় ট্রেনটি রওনা হয়। 1790 জন যাত্রী নিয়ে বিলোনিয়া স্টেশন থেকে ট্রেন রওনা হয়েছে। দক্ষিণ জেলার 3টি মহকুমায় কর্মরত ইট ভাটা সহ অন্যান্য কাজের সাথে যুক্ত শ্রমিকরা এই ট্রেনে করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন পুরো বিষয়টির তদারকি করেছেন। আজকে আপনারা জানেন বিলোনিয়া থেকে যে একটা শ্রমিক স্পেশাল ট্রেন গয়া পর্যন্ত যাচ্ছে বিহারে। এই ট্রেনে আমরা বোর্ডিংয়ের জন্য বিভিন্ন যারা মাইগ্রেন্ট লেবার আছেন আমাদের ডিস্ট্রিক্টে, যারা বিহারে যাবেন, তাদের আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আনা হয়েছে। আমরা টোটাল এই ট্রেনে 1477 জন অ্যাডাল্ট যাচ্ছেন, আর শিশুরা 313 জন মিলে, সব মিলিয়ে 1790 জন এই ট্রেনে বিহার যাচ্ছেন। মঙ্গলবার গন্ডাছড়া দুর্গাপুর স্থিত বিএসএফ 138 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করল কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। তারা ক্যাম্পে গেলেও এলাকাবাসীর অভিযোগ একাংশ জওয়ান কেন্দ্রীয় দলের সদস্যদের সাথে খারাপ আচরণ করেছে। কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা এই ভূমিকায় ক্ষোভ জানিয়েছে। উল্লেখ্য, এই ক্যাম্পের জওয়ানের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল, তাই কেন্দ্রীয় দল সেই সংক্রমণের উৎসের খোঁজে যায়। We cannot comment anything regarding how it is going on. Okay, still doing the things. Like yesterday also we went to one BSF, today also we are coming here. Tomorrow we may have to go some other side also. Okay, we are still under process. Okay, as a part of central team we are coming, that is deputed by the central minister. আমবাসার কুলাই বাজারে মঙ্গলবার হাট বারে যে ভিড় দেখা গেছে তা অনেকের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ এই বাজার এলাকায় রেড জোনে রয়েছে। তারপরেও কিভাবে বাজারের সব দোকানপাট খুলল, পাশাপাশি গ্রাহকদের এত ভিড় কিভাবে হলো, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছে স্থানীয় লোকজন। ধলাই জেলার 6টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যেই সোমবার থেকে আমবাসায় শুরু হয়েছে ব্লক রিসোর্স সেন্টার ভিত্তিক উত্তরপত্র পুনর্মূল্যায়ন তথা রিচেকিং এর কাজ।
জওহরনগর কলোনি হাই স্কুল, কুলাই এইচ স্কুল এবং কুলাই কলোনি হাই স্কুল পড়েছে কোভিড কন্টেনমেন্ট জোনে। কিন্তু তা সত্ত্বেও এই বিদ্যালয়গুলোকে কিভাবে তালিকায় রাখা হয়েছে, যেখানে কন্টেনমেন্ট জোনের অন্তর্গত কোনো কার্যালয়ে কেউ আসা যাওয়া করতে পারবে না, সেখানে শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে খাতাপত্র কিভাবে আনবেন তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। আগরতলা পৌর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিলেন সাফাই কর্মী ইউনিয়নের নেতৃত্ব। 5 সদস্যের প্রতিনিধি জানান, সাফাই কর্মীদের সুরক্ষা এবং তাদের দৈনন্দিন জীবনের কিছু সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরা হয়। মেয়র বলেছেন, যেগুলো দূর করার ক্ষেত্রে পৌর নিগম সক্ষম তা করা হবে, আর বাকি সমস্যাগুলো নির্দিষ্ট জায়গায় পাঠাবেন। আপনারা লক্ষ্য করেছেন, আগরতলা শহরে স্প্রে করা থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, হাসপাতালের বিভিন্ন জায়গা পরিষ্কার এবং আমাদের শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সারা রাত ব্যাপী কাজ করা, এই কাজগুলি সাফাই কর্মীরা করছেন। তাদের এই কাজ করার সময়ে সুরক্ষার প্রশ্নে আমরা প্রথমে বলেছি, যেখানে প্রয়োজন সেখানে পিপিই ব্যবস্থা করা এবং তাদের স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা, মান্থলি স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনে বিনামূল্যে তাদেরকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া, কন্টিনিউ করা এটা, এবং রয়েছে প্রত্যেককে 50,000 টাকার একটা বিমা করে দেওয়া, এবং রয়েছে আমাদের 3 মাস অবধি তাদেরকে বিনামূল্যে 7 কেজি করে চাল ব্যবস্থা করে দেওয়া। সরকারি অফিস মানে নাগরিকদের পরিষেবা প্রদানের জায়গা, আর সেখানে কর্মচারী এবং আধিকারিকরা কাজ করেন নাগরিকদের জন্য। কিন্তু সেই অফিসকে যানবাহন পার্কিং এর জায়গা বানিয়ে নিল প্রশ্ন উঠবেই। চড়িলাম স্থিত গ্রামোন্নয়ন দপ্তরের ডিভিশন অফিসে সোমবার দেখা যায়, জনৈক কর্মচারী তার স্কুটি অফিসের ভেতরে পার্কিং করে রেখেছেন। অন্য কর্মচারীদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা ওই কর্মচারীর নাম বলেন। তখন অবশ্য ওই কর্মচারী অফিসে ছিলেন না। পরে তিনি অফিসে আসেন, কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। কি নাম দেবব্রত? কি অফিসের মধ্যে রাখবো? হ্যাঁ, অফিস তোমার মধ্যে রাখবো সাইকেলটা? মঙ্গলবার বামপন্থী সংগঠন সারা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। অপরদিকে সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামী হো চি মিনের 131তম জন্মদিন। বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। আজকে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা এমজিএন রেগায় 250 দিনের কাজ বছরে, মজুরি অন্তত 600 টাকা মজুরি দেওয়ার জন্য আমরা লড়াই করছি। আর এই লকডাউন পরিস্থিতিতে দেশের 18 কোটি ক্ষেত মজুর পরিবারকে মাসে 7,500 টাকা করে 3 মাস কেন্দ্রীয় সরকার যাতে টাকা দিয়ে সাহায্য করে, না হলে অনাহার অর্ধাহার শুরু হয়েছে এবং দুর্ভিক্ষের পদধ্বনি এই লকডাউন পরিস্থিতিতে করোনার কারণে এই পরিস্থিতি হয়েছে। দৃঢ়ভাবে এই মতবাদ আঁকড়ে ধরে জনগণকে সংঘবদ্ধ করে আমরা সামনের দিকে এগোতে চাই। এটাই একমাত্র মুক্তির পথ। কমরেড হো চি মিন এটাই সফলভাবে রূপায়িত করেছেন। ভিয়েতনামে ইন্দোচীন এলাকাতে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের দিনে। করোনা পরিস্থিতিতেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি জারি রেখেছে। মঙ্গলবার আমরা বাঙালি একদিকে 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে নিহত ভাষা শহীদদের স্মরণ করেন, আর অপরদিকে এসইউসিআই এর উদ্যোগে পালন করা হয় সারা ভারত পরিযায়ী শ্রমিক বাঁচাও দিবস। দলের নেতাকর্মীরা প্লে কার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। আজকে আমরা যেমন স্মরণ করছি, সাথে সাথে এই স্মরণ অনুষ্ঠান, যেহেতু লকডাউন চলছে, আমরা বাইরে অনুষ্ঠান করতে পারছি না, আমরা ঘরোয়াভাবে করছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। গোটা রাজ্যে আমাদের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা এই বার্তাটা ছড়িয়ে দিতে চাইছি
যে এই ষড়যন্ত্র আমাদেরকে শেষ করার জন্য ভাষা ধ্বংসের মাধ্যমে যেটা চলছিল এটা এখনো চলছে। কাজে এই যে শহীদদের স্মৃতি তর্পণ অনুষ্ঠান আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের এই আত্মত্যাগ তখনই কাজে লাগবে আজকে এই যে জাতিসত্তাকে ধ্বংস করার পরিকল্পনা চলছে যদি এইটাকে আমরা রুখতে পারি। কাজে আজকের দিনে এইটাও শপথ নেওয়ার দিন, তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে নতুন করে আমরা শপথ নিচ্ছি। রাস্তায় প্রচুর পরিযায়ী শ্রমিক মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, রেল চাপা দিচ্ছে, গাড়ি চাপা দিচ্ছে। এই যে মর্মান্তিক ঘটনাগুলি পরিযায়ী শ্রমিকদের প্রতি, মৃত্যু হলে পরে সরকার গিয়ে 5 লাখ টাকা ঘোষণা করে, কিন্তু জীবন্ত থাকাকালীন তাকে 5,000 টাকা দিতে রাজি না। এই যে মৃত্যু মিছিল চলছে, তাতে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট কেন্দ্রীয় কমিটি আজকে 19শে মে সারা ভারত পরিযায়ী শ্রমিক বাঁচাও দিবস হিসেবে পালন করছে। মঙ্গলবার গন্ডাছড়ার তৈচাকমা এবং রামনগর এলাকায় দুস্থ নাগরিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি পূজন বিশ্বাস। তিনি ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন ব্লক কংগ্রেস সভাপতি বকুল বিকাশ চাকমা এবং যুব কংগ্রেসের ব্লক সভাপতি বাদল সরকার। আড়াই মাসের যে পরিস্থিতি সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে চলছে, করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক চলছে, তার ফলে আমাদের বিভিন্ন স্থানে ত্রিপুরাতেও এবং ত্রিপুরা রাজ্যের বাইরেও আমাদের অনেক লোক আটকে রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের ভিতরাঞ্চলে যেখানে পাহাড় অঞ্চলের মানুষের যা খাদ্য সংকট এখন চলছে এবং আর্থিকভাবে সংকট দেখা দিয়েছে, কারণ ব্যবসা বাণিজ্য সব বন্ধ, দোকানপাট বন্ধ তাদের। তো আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের নির্দেশে আমরা এবং শ্রী রাহুল গান্ধীজির নির্দেশে আমরা যতটুকু পারি সবখানে সাহায্য করার জন্য আমরা এগিয়ে গেছি। বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন অঞ্চলে গেছি। এই রাইমা ভ্যালিতে এর আগেও রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে ওনারা অনেকবার ইনিশিয়েটিভ নিয়েছিল ফুড ডিস্ট্রিবিউশনের। তো আজকে আমি তারাই অর্গানাইজ করেছে রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আজকের প্রোগ্রামও আমরা দুটো গ্রামে আমরা ত্রাণ বিলি করেছি। এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটস দেখতে হলে চোখ রাখবেন PB24 এর পর্দায়। নমস্কার।